আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ সাবিত। তো আজকের এই ক্লাসে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অন এর চতুর্থ অধ্যায় অর্থাৎ খাল খননে মাটির কাজ এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব। তো এই অধ্যায়ের প্রথমেই আমরা যে পাঠটি পড়ব সেটা হলো বিভিন্ন ধরনের খালের প্রস্থচ্ছেদের পদ্ধতি। অর্থাৎ আমরা বিভিন্ন পদ্ধতিতে খাল তৈরি করতে পারি। তো সেই খাল তৈরির পদ্ধতিগুলো হচ্ছে ৩ প্রকারের। তো চলো আমরা পদ্ধতিগুলো দেখে নেই। ১ নম্বরে হচ্ছে সম্পূর্ণ খনন পদ্ধতি। এরপর ২ নম্বরে আছে হচ্ছে আংশিক খনন ও আংশিক ভরাট পদ্ধতি। এরপর ৩ নম্বরে আছে হলো সম্পূর্ণ ভরাট পদ্ধতি। তাহলে এখন দেখো এখানে তোমাদের ৩ টা চিত্র আমি দিয়েছি। এই চিত্রের ১ম চিত্রটা হচ্ছে সম্পূর্ণ খনন পদ্ধতি। অর্থাৎ এই খালটা যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের সম্পূর্ণ কাজ হবে খনন। অর্থাৎ এখানে ভরাটের কোনো কাজ থাকবে না। এখানে দেখো আমরা এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। এটা হচ্ছে আমাদের জিএল। এখান থেকে আমাদের এই ঢালে এই ঢালে খনন করার পর আমরা এই খালটি পাচ্ছি। অর্থাৎ এখানে সম্পূর্ণ পরিমাণে খালটাকে খনন করে তৈরি করা হচ্ছে। এখানে ভরাটের কোনো কাজ নেই। এইজন্য এটার নাম হচ্ছে সম্পূর্ণ খনন পদ্ধতি। এরপর ২ নাম্বার চিত্রটা দেখো। ২ নাম্বার চিত্রে কি হচ্ছে? আমাদের এইটা হচ্ছে জিএল। হ্যাঁ? এখন দেখো জিএল থেকে প্রথমে আগে খালটা নিচের দিকে খনন করা হয়েছে এভাবে। এখানে এভাবে খনন করা হয়েছে। তাহলে প্রথমে আমরা এখানে কি করেছি? প্রথমে খননের কাজ করেছি। এরপর আমরা খনন করে যে মাটিটা এখান থেকে উত্তোলন করেছি সেটা দ্বারা আবার ২ পাশে অর্থাৎ এই যে জিএল এর উপর গ্রাউন্ড লেভেলের উপর ভরাটের কাজ করা হয়েছে। তাহলে এখানে আমরা এটাকে কি বলতে পারি? আংশিক খনন এবং আংশিক ভরাট পদ্ধতি। এরপর ৩ নাম্বার পদ্ধতিটা দেখো। ৩ নাম্বার পদ্ধতিতে কি বলছে? সম্পূর্ণ ভরাট পদ্ধতি। এখন এখানে তোমরা খেয়াল করো একটু। এখানে আমাদের জিএল হচ্ছে এইটা। এটা যদি জিএল হয় তাহলে দেখো সম্পূর্ণ কাজ কিন্তু গ্রাউন্ড লেভেলের উপরে হয়েছে। গ্রাউন্ড লেভেলের উপরে কিভাবে দেখো এখানে প্রথম আগে এভাবে মাটি কাটা হয়েছে। মাটি কাটার পর ২ ধারাকে উঁচু করা হয়েছে। তারপর মাঝখানে খালের জন্য গর্ত রাখা হয়েছে। অর্থাৎ এখানে সম্পূর্ণ কাজটা হয়েছে মাটি দ্বারা ভরাটের মাধ্যমে। অর্থাৎ এখানে মাটি দ্বারা ভরাট করে এই খালটা তৈরি করা হয়েছে। এখানে খননের কোনো কাজ করা হয়নি। অর্থাৎ অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে এখানে ফালায়ে এভাবে খালটা তৈরি করা হয়েছে। সেজন্য এটার নাম হচ্ছে সম্পূর্ণ ভরাট পদ্ধতি। তো সম্পূর্ণ খনন, আংশিক খনন ও আংশিক ভরাট এবং সম্পূর্ণ ভরাট পদ্ধতি বলতে কি বুঝাইছে চিত্রতে আমরা আশা করতেছি যে বিষয়টা বুঝতে পেরেছি। এরপর আসো আমরা এই আংশিক ভরাট বা সম্পূর্ণ ভরাট বা সম্পূর্ণ খনন পদ্ধতি এই পদ্ধতিগুলোর কিভাবে আমরা মাটির কাজের হিসাব করব অর্থাৎ কি পরিমাণ মাটি আমরা ভরাট করব বা কি পরিমাণ মাটি আমরা খনন করব এই পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের কিছু সূত্র আছে। তো এখন আমরা এই সূত্রগুলোর সঙ্গে পরিচিত হব। তো চলো আমরা এক এক করে ৩টা সূত্রের সঙ্গে পরিচিত হয়ে নিই। তাহলে এখানে দেখো সম্পূর্ণ খনন পদ্ধতি। এখানে আমাদের কাজটা অনেকটাই রাস্তা তৈরির মতো। শুধু একটু উল্টা। রাস্তার সময় আমরা কি করতাম? ভরাট করে রাস্তা তৈরি করতাম। অর্থাৎ এরকম হতো। এরকম হতো রাস্তাটা। আর এখানে সেম এই একই জিনিসই শুধু উল্টা দিকে। অর্থাৎ সূত্র একই ধরনের হবে। অর্থাৎ ৩য় অধ্যায়ে আমরা যে রাস্তার কাজের কাজ পড়ে এসেছি সেখানকার সূত্র এবং এই সম্পূর্ণ খননের সূত্র সিমিলার হবে। তাহলে এখানে দেখো আমরা ৩য় অধ্যায়ে কিন্তু দেখছিলাম যে এইটুকুর যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই অর্থাৎ এই খননের ক্ষেত্রফল যে কতটুকু আমরা মাটি সেখান থেকে খনন করলাম এটা যদি বের করতে চাই তবে সেক্ষেত্রে দেখো আমরা এই সেকশনটাকে একটু ভাগ করে নিই। ভাগ করে নিয়ে দেখি সহজে আমরা এই জায়গার ক্ষেত্রফলের বা আয়তনের সূত্রটা বের করতে পারি কিনা। তাহলে দেখো এখানে
এখানে আমাদের এই অংশটুকু কি? এই অংশটুকু বি। আমরা এই অংশ থেকে উপরের এই অংশে যদি লম্ব বিবেচনা করি, তাহলে এই অংশটুকু কি? বি। আর এই অংশটুকু হচ্ছে এর গভীরতা অর্থাৎ ডি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই অংশটুকুর, এই ভিতরের অংশটুকুর, এই ভিতরের এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু ডি। হ্যাঁ, এখন এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের লাগবে, তাহলে আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল কিন্তু এখানে পেয়ে যাব। তাহলে দেখো এখানে গভীরতা হচ্ছে এইচ, সরি ডি, এখানেও হচ্ছে ডি। এখন এখানে আমাদের একটা অনুপাত দেওয়া আছে S:1, অর্থাৎ আমরা যদি আনুভূমিকভাবে গভীরতার দিকে আহ, এক একক পরিমাণ যাই, তাহলে আনুভূমিকভাবে আমরা এস একক পরিমাণ যাব। তাহলে এখানে দেখো আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছিলাম ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এসডি দিয়ে আমরা প্রকাশ করতে পারি, এসডি। হ্যাঁ, তাহলে আমরা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতে পারবো? ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা এটা লিখতেই পারি যে হাফ ইন্টু, এখানে ভূমি হচ্ছে এসডি, ইন্টু আবার হচ্ছে গভীরতা হচ্ছে ডি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে? হাফ ইন্টু এসডি স্কোয়ার। এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কিন্তু সেম। তো যেহেতু দুই ত্রিভুজের সেম, তাহলে ক্ষেত্রফলও সেম হবে। তাহলে দুই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করতে পারি? এর সাথে 2 দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে আমরা এখানে কি পাবো? এখানে পাচ্ছি হচ্ছে এসডি স্কোয়ার। অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল টোটাল যোগ করলে আমরা পাবো এসডি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমি এগুলো মিশিয়ে একটু ক্লিয়ার করে লিখি। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ খনন পদ্ধতিতে মাটির কাজের পরিমাণ ভি ইজ ইকুয়াল টু বিডি প্লাস এসডি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল এবং এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে আমরা এই পরিমাণ ক্ষেত্রফল আমরা এখানে পাচ্ছি। তাহলে এখন আমাদের যদি বলে এখানে মাটির কাজ তো আমরা আয়তনে বার করব, তাহলে এখানে তো আমরা শুধু ক্ষেত্রফল বের করলাম, তাহলে এখানে মাটির কাজের হিসাবটা কিভাবে হবে? আচ্ছা, যখন আমাদের ম্যাথ থাকবে তখন বলে দেওয়া থাকবে যে এই খালটা 100 মিটার বা 200 মিটার পর্যন্ত এভাবে খনন করা হবে। তো সেটাকে আমরা কি ধরে নেব? সেটাকে ধরে নেব হচ্ছে আমরা এল, অর্থাৎ যে পরিমাণ দূরত্বে আমাদের এই খালটাকে একটানা, ধরো এইভাবে একটানা একটা খাল এরকম করে খনন করতে হবে, 100 মিটার ধরলাম, এইটুকু পর্যন্ত হচ্ছে 100 মিটার। তাহলে এই 100 মিটার কি খালের হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করব। তাহলে এল যদি আমরা এই ক্ষেত্রফলের সঙ্গে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা টোটাল সেখানে কতটুক পরিমাণে মাটি খনন করতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখি ভি ইজ ইকুয়াল টু বিডি প্লাস এসডি স্কোয়ার ইন্টু এল। তাহলে সম্পূর্ণ খনন পদ্ধতিতে আমরা এই সূত্রের সাহায্যে কতটুকু পরিমাণে মাটির কাজ করতে হবে বা মাটি খনন করতে হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এরপরে আসো আমরা 2 নাম্বার পদ্ধতিটা দেখি। তো আশা করতেছি তোমরা 1 নাম্বার পদ্ধতিটা বুঝতে পারছো। 2 নাম্বার পদ্ধতিটা হচ্ছে আংশিক খনন এবং আংশিক ভরাটের কাজ। অর্থাৎ কিছু পরিমাণে আমরা খনন করব এবং কিছু পরিমাণে ভরাট করব। তাহলে এটা হচ্ছে আমাদের এই চিত্রটা। তাহলে এখানে দেখো আগের মতো সেম, এখানে একটা সেকশন আছে, অর্থাৎ এই সেকশনটা কিন্তু সেম টু সেম আগের মতো। অর্থাৎ এই অংশটুকু আমাদের খননের কাজ করতে হবে। তাহলে আগে 1 নাম্বার প্রমাণ থেকে আমরা কি দেখলাম, বা 1 নাম্বার অংশ থেকে আমরা কি দেখলাম, যে এখানে আমাদের মাটি খননের পরিমাণ যে হবে সেটা সূত্র হবে, যদি আমরা এটাকে ধরলাম V1 ইজ ইকুয়াল টু বিডি প্লাস এসডি স্কোয়ার ইন্টু এল। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, অর্থাৎ প্রথম অংশ, অর্থাৎ খননের কাজে মাটির খনন যে করব সেই খননের কাজে কতটুক মাটি আমরা খনন করব সেটার পরিমাণ হচ্ছে এইটা। এখন আংশিক খননের কাজ তো হলো,
এখন আমাদের আংশিক ভরাটের হিসাবটা বের করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা যে ভরাটের কাজটা করব, এখানে এই যে এই পাশের এইটুকু ভরাট করব, আবার এই পাশেও সেম এইটুকু ভরাট করব। হ্যাঁ, এইটুকু ভরাট করব। তাহলে এখন এইটুকুর হিসাব আমরা কিভাবে বের করব, চলো দেখে নেই। এইটুকুর হিসাব বের করার জন্য আমাদের প্রথম দেখো এখানে ঢাল দেওয়া আছে এক পাশে S2:1 এবং অন্য পাশে দেওয়া আছে S1:1। এই পাশেও সেম দুইটা ঢাল একই। আর উপরের দৈর্ঘ্য দেওয়া আছে এটার ক্ষেত্রে B1, এটার ক্ষেত্রে B2। তাহলে চলো আগে আমরা এই অংশের জন্য সূত্রটা বা সূত্রটা বের করি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো সেম টু সেম, এখানে B, এখানে হচ্ছে আমাদের H। তাহলে এই অংশটুকুর মতো আমরা লিখতে পারি, এখানে এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা লিখতে পারি কি B1H, লিখতে পারি কিনা? কারণ এটুকু কি, এটুকু হচ্ছে দৈর্ঘ্য এবং আমরা গভীরতা জানি হচ্ছে H। তাহলে আমরা এইটুকুর ক্ষেত্রফল, ভিতরের এই চতুর্ভুজটুকুর ক্ষেত্রফল লিখতে পারি B1H প্লাস, এখন এই দুই পাশের ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের লাগবে। এখন দেখো আগের বার কিন্তু দুই পাশের ঢাল সেম ছিল জন্য আমরা দুইটা ত্রিভুজকে সমান ধরে নিয়ে 2 দ্বারা গুণ করে হিসাব করে বার করতে পারছিলাম, কিন্তু এবার কিন্তু সেটা করা যাবে না। কারণ কি, এখানে দুই পাশের ঢাল দুই রকম। তাহলে এখানে আমাদের লিখতে হবে হাফ ইন্টু S2, এখানে এইচ হবে H² প্লাস হাফ ইন্টু S1H²। এই অংশটুকু আবার আমি তোমাকে ভাঙ্গায় দেখি। ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু, এখানে আমাদের ভূমি হচ্ছে SH, এখানে যেমন SD হয়েছিল এখানে কিন্তু আমাদের গভীরতা H, সেজন্য এখানে হবে SH। তাহলে SH ইন্টু আবার গভীরতা কি, অর্থাৎ এই অংশটুকু কি H, সে থেকে এখানে হয়েছে হাফ ইন্টু SH²। হ্যাঁ, এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু। তাহলে এখানে যদি আমরা H² কে কমন নেই, অর্থাৎ এটা আমরা এখানে একটু লিখি সাইডে, B1H প্লাস হাফ H² কে যদি কমন নেই আমরা, তাহলে সেক্ষেত্রে কি হবে S1 প্লাস S2। তাহলে আমরা কিন্তু এই পাশের ভরাটের কাজটার পরিমাণ পেয়ে গেলাম। এখন এটার সঙ্গে আবার পরবর্তীতে L গুণ করে দিলেই আমরা আয়তন পেয়ে যাব। এটা আমরা পরবর্তীতে আগে L গুণ করব না, আগে এই পাশের কাজটা বের করে এখান থেকে কমন নিব। তাহলে এখন দেখো আবার এই পাশের কাজের পরিমাণ কি হবে। এই পাশের কাজের পরিমাণ সেম টু সেম একই হবে, কিন্তু এখানে শুধু বির মানটা পরিবর্তন আছে, অর্থাৎ উপরের প্রস্থের পরিবর্তন আছে। তাহলে এখানে সেম টু সেম এই ভিতরের অংশটুকু ক্ষেত্রফল কি দাঁড়াবে, ভেতরের অংশটুকুর ক্ষেত্রফল দাঁড়াবে B2, উচ্চতা কিন্তু সেম, এখানেও সেম H প্লাস, এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু S1H² প্লাস এই পাশেরটা হবে হাফ ইন্টু S2H²। এখান থেকেও সেম টু সেম B2H প্লাস, এখান থেকে আমরা যদি হাফ H² কমন নিয়ে নেই তাহলে S1 প্লাস S2। তাহলে এখান থেকে আমরা টোটাল এই পাশের ভরাটের কাজ এবং এই পাশের ভরাটের কাজের আমরা কিন্তু ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন আসো আমরা এই দুটো যোগ করে দেই। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াবে, এখানে ধরলাম আমরা, ধরো এটা A হিসাবে ধরে যোগ করলাম, তাহলে B1H প্লাস B2, আমি আলাদা করে, আচ্ছা পরবর্তীতে আলাদা করি, হাফ ইন্টু H² S1 প্লাস S2। এটা হচ্ছে আমাদের এই পাশের অংশের ক্ষেত্রফল। এখন প্লাস দিয়ে আবার এখানে আমরা লিখতে পারি B2H প্লাস হাফ ইন্টু H² S1 প্লাস S2। তাহলে এই দুইটা অংশ থেকে দেখো আমাদের এইভাবে লিখতে পারি A is equal to B1H প্লাস, যেহেতু সবগুলোই এখানে যোগ বিয়োগের কোনো কাহিনী এখানে নেই, তাহলে B2H প্লাস এই অংশটুকু আর এই অংশটুকু কিন্তু সেম। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি
তাহলে কি দাঁড়াবে? দুইটা মিলে কি এই হাফ আর হাফ চলে যাবে না? কারণ কি, ধরো এইটারও অর্ধেক অংশ আছে, এইটারও অর্ধেক অংশ আছে। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, সে বিষয়টা আরেকবার দেখাই তোমাদের। তোমরা এই অংশটুকু চিন্তা বাদ দাও। ধরো আমরা এখান থেকে এই অংশটুকু কমন নিব, তাহলে কি হবে দেখো। এই অংশটুকু যদি আমরা এখান থেকেও কমন নেই, এখান থেকেও কমন নেই, তাহলে কি হবে? এইচ স্কোয়ার এস ওয়ান প্লাস এস টু। তাহলে এখানেও থাকবে, ধরো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, এখানেও থাকবে হাফ, অর্থাৎ এ পুরো অংশটুকু তো কমন হয়ে বাইরে চলে যাচ্ছে, তাহলে এখানে কি থাকতেছে? হাফ প্লাস এখানেও থাকতেছে কি? হাফ। তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু আবার 1 হচ্ছে, এই 1 আবার এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এটাই দাঁড়াচ্ছে, মানে এটাই থেকে যাচ্ছে, 1 দ্বারা গুণ করলে আমরা এটাই পাচ্ছি। তাহলে সেই হিসেবে আমরা সোজাসুজি এখান থেকে লিখতে পারি এইচ স্কোয়ার এস ওয়ান প্লাস এস টু। তাহলে এখন দেখো আরো একটু মডিফাই করি, এখান থেকে লেখা যায়, এখান থেকে এইচ এইচ কমন নেওয়া যায় কিন্তু। তাহলে এইচ যদি আমরা কমন নেই তাহলে বি ওয়ান প্লাস বি টু প্লাস এইচ স্কোয়ার এস ওয়ান প্লাস এস টু। তাহলে আমরা দুই পাশের ভরাটের কাজের পরিমাণ না, সরি, দুই পাশের ভরাটের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা প্রথমে কি এই অংশটুকুর মাটি খননের কাজের পরিমাণ ভি1 দ্বারা আমরা লিখছিলাম, তাহলে এই অংশের সাথে মানে ভরাটের পরিমাণটাকে আমরা ভি2 দিয়ে লিখব। এখন আমরা ভি2 দিয়ে ভরাটের কাজের পরিমাণ লিখব। তাহলে ভরাটের ক্ষেত্রফল এ এর সঙ্গে যদি আমরা মোট কতটুকু পরিমাণে জুড়ে এই খালটা খনন করা হবে, ধরো এইভাবে খালটা চলে গেছে, তাহলে ধরো এইটুক পরিমাণ হচ্ছে এল। তাহলে এর সঙ্গে যদি আমরা এল গুণ করে দেই তাহলে তো আমরা খালের মোট কতটুকু মাটির পরিমাণ কাজ করতে হবে বা ভরাটে কতটুকু মাটির কাজ করতে হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু, আমরা পেয়েছি হচ্ছে এখানে এইচ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, বি ওয়ান প্লাস বি টু প্লাস এইচ স্কোয়ার এস ওয়ান প্লাস এস টু, এর সঙ্গে আমাদের গুণ হবে এল। তাহলে আমরা এখানে পুরোপুরি ভরাটের কতটুকু মাটির কাজ মাটি খনন করা লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন কিছু ক্ষেত্রে দেখবা যে এই পাশের ঢালের পরিমাণ এবং এই পাশের ঢালের পরিমাণ কিন্তু সেম, ঢালের অনুপাত, সরি পরিমাণ না, অনুপাত সেম দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে সূত্র সেমই থাকবে, শুধু কিছু পরিবর্তন হবে একটা জায়গায়, পরিবর্তনটা হবে এই যে এই অংশটুকুতে। তাহলে দেখো এই পাশের ঢাল ছিল 2, এই পাশের ঢাল ছিল S1, সেজন্য আমরা এস দুইটাকে আলাদা করে লিখছি। কিন্তু যখন দুই পাশের ঢাল সেম হবে, অর্থাৎ দুই পাশে ধরো এস এস আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে হবে কি এইচ ইন্টু বি ওয়ান প্লাস বি টু প্লাস এইচ স্কোয়ারটা পরে লিখি এস এস প্লাস এস। কারণ কি এই এস দুই এসই কিন্তু তখন সমান হবে, সেজন্য এখানে আমরা এস প্লাস এস লিখতেছি, কিন্তু এর সঙ্গে এইচ স্কোয়ার ছিল। তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এইচ ইন্টু বি ওয়ান প্লাস বি টু প্লাস টু এস এইচ স্কোয়ার। আবার সেম একই কাজ যদি দুই পাশের প্রস্থ যদি সমান হয় তাহলে সেক্ষেত্রেও কি হবে? টু বি এইচ প্লাস টু এস এইচ স্কোয়ার, এইটা হবে। ঠিক আছে, তো আশা করতেছি এইটা তোমরা বুঝতে পারছো যে আমি কি বুঝাইলাম এখানে তোমাদের। যদি দুইটার প্রস্থ সেম হয় তাহলে কি বি ওয়ান আর বি টু সমান, তাহলে সেটাকে আমরা বি ধরে টু বি লিখতে পারি। আবার দুই পাশে ঢাল যদি সমান হয়, ঢালের অনুপাত যদি সমান হয়, তাহলে ক্ষেত্রে কি এস কিন্তু একই, তাহলে এস এখানে আমরা টু এস, এখানে আমরা কি লিখছিলাম আলাদা জন্য এস ওয়ান এস টু দিয়ে লিখছিলাম, কিন্তু সেম যখন তখন তো এস, তো এস এর মান তো একই হবে, তাহলে আমরা সেটা কি টু এস লিখতে পারি, এস স্কোয়ার তো সাথে ছিলই। তাহলে সেক্ষেত্রে সূত্রটা আসবে এইভাবে। আচ্ছা, এখন দেখো আমরা যদি বলে সম্পূর্ণ ভরাট এবং সম্পূর্ণ তোমার হচ্ছে খননে, সরি, আংশিক ভরাট এবং আংশিক আংশিক খননে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমাদের আগে
কতটুকু পরিমাণে আমরা খনন করছি খননের পরিমাণ হিসাব করব এবং কতটুকু পরিমাণে আমরা ভরাট করেছি সেই ভরাটের পরিমাণ হিসাব করব। এটা হচ্ছে আমাদের খননের পরিমাণ আর ভরাটের পরিমাণ হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে আমাদের ভরাটের পরিমাণ। তাহলে আশা করতেছি তোমরা আংশিক খনন এবং আংশিক ভরাট পদ্ধতিতে কিভাবে খননের পরিমাণ এবং কিভাবে ভরাটের পরিমাণ নির্ণয় করতে হবে সেটা বুঝতে পেরেছো। এখন আর একটা জিনিস খেয়াল করি, এখানে দেখো আমরা যখন আংশিক খনন এবং আংশিক ভরাটের কাজ করব, তখন সেক্ষেত্রে আমরা খনন করে যে মাটিটা পাবো সেই মাটিটা কিন্তু ভরাটের কাজে ব্যবহার করব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে বা অনেক সময় দেখা যাবে যে আমাদের খনন করে যে পরিমাণ মাটি পেয়েছি তার থেকে আমরা ভরাটের কাজে তার থেকে কম পরিমাণে মাটি লেগেছে। তাহলে সেক্ষেত্রে আমরা আমরা খননের জন্য মাটির পরিমাণ পেয়েছিলাম ভি1 এবং ভরাটের জন্য মাটির পরিমাণ পেয়েছিলাম ভি2। এটা বিয়োগ করে আমরা যে অতিরিক্ত মাটিটা পাবো এইটা আমরা রাস্তার সাইডে জমা করে রাখবো এবং এই অতিরিক্ত মাটিটাকে বলা হয় স্পয়েল ব্যাংক। আরো একটা বিষয় আছে এখানে, অর্থনৈতিক লাভজনক গভীরতা। আচ্ছা, অর্থনৈতিক লাভজনক গভীরতাটা আবার কি? অর্থনৈতিক লাভজনক গভীরতা হচ্ছে, ধরো আমরা এখানে যে পরিমাণ খননের কাজ করব অর্থাৎ খনন করে যে পরিমাণ আহ, মাটি পাবো বা যে গভীরতা পর্যন্ত খনন করে আহ, যে মাটি পাবো সেই মাটি দ্বারা যদি সম্পূর্ণ ভরাটের কাজ করা হয় অর্থাৎ ভরাট করার পর যদি অতিরিক্ত মাটি না থাকে, সেটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক লাভজনক গভীরতা। তাহলে কি বললাম, যে গভীরতা পর্যন্ত খনন করলে আমরা প্রাপ্ত মাটি দ্বারা ভরাটের কাজ সম্পূর্ণরূপে শেষ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক লাভজনক গভীরতা। তো আশা করতেছি অর্থনৈতিক লাভজনক গভীরতা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা 3 নাম্বার অংশটা নিয়ে আলোচনা করব। 3 নাম্বার অংশটা একটু আমাদের সচরাচর তেমন একটা দেখা যায় না এবং এর এখানে ক্যালকুলেশন করতে গেলেও বিষয়টা একটু জটিল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটু জাস্ট ধারণা দিই যে কিভাবে করা যেতে পারে, তাছাড়া পুরো ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এখানে দেখো আমরা যদি এটার মাটির কাজের পরিমাণ নির্ণয় করতে যাই তাহলে এখানে আমরা কি কি করতে পারি। এখানে আমাদের উপরের এই অংশের মান জানা আছে, বি2 এবং নিচের এই অংশের মান জানা আছে বড় বি। কিন্তু আমরা এখান থেকে এই অংশটুকুর মান জানি না, আবার এখান থেকে এই অংশটুকুর মান জানি না। তাহলে এখন আমরা কি করব, আমরা প্রথম অধ্যায়ে পুকুরের খননের যে কাজ করেছিলাম সেখানে আমরা পুকুরের নিচের প্রান্তের প্রস্থ বা দৈর্ঘ্য দেওয়া থাকলে উপরের প্রান্তের প্রস্থ বা দৈর্ঘ্য নির্ণয় করেছি। তো এখানেও সেম টু সেম, এখান থেকে আমরা উপরের প্রান্তের দৈর্ঘ্য আগে বের করে নিব, ধরলাম সেটা বড় বি অন। এরপর আমরা তাহলে এখান থেকে টোটাল এই পর্যন্ত যদি এখন ডিস্টেন্স বের করতে চাই তাহলে কি হবে, বি1 প্লাস ছোট বি1 প্লাস বি2। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল এই অংশটুকুর দৈর্ঘ্য। এখন এখান থেকে কিন্তু আমরা উচ্চতা জানি, এটা হচ্ছে ডি। তাহলে টোটাল আমরা এইটুকুর মাটির কাজের পরিমাণ বা এইটুকু ভরাট করতে কতটুকু মাটি লাগবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমাদের তো এইটুকুতে তো মাটি নেই, তাহলে এইটুকু আমরা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে ধরো থার্ড ব্র্যাকেট দিলাম মাইনাস, এখান থেকে যদি আমরা এই অংশটুকু বাদ দিতে চাই তাহলে কি হবে দেখো, সেক্ষেত্রে হবে হচ্ছে বি ইন্টু এইচ প্লাস S1 এইচ স্কোয়ার। এটা হবে, এই দুই পাশের ঢাল কিন্তু সেম, সেজন্য এখানে আমাদের S1 হচ্ছে। তাহলে এই পুরো অংশটুকু থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এই যে এই অংশটুকু অর্থাৎ এই অংশটুকুর মাটির কাজ পেয়ে যাচ্ছি। এই অংশটুকুর মাটির কাজ পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপর আমাদের লাগবে কোনটুক, এইটুক। আর মাটির কাজ না, সরি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছে। এখন এইটুক আর এইটুক লাগবে। তাহলে এই দুই পাশের ঢাল কিন্তু সেম। আর নিচের অংশ সমান সমান আমরা জানি, আমরা সমান সমান লিখতে পারি 2s আর উচ্চতা হচ্ছে d। তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 2sd ইন্টু d, কারণ এইটুকু আবার d, d স্কোয়ার না d।
এটাকে আমরা এখন 2 দ্বারা গুণ করতে পারি, কারণ এই অংশ আর এই অংশ একই রকম। তাহলে এটা লেখা যায় h2b²। তাহলে আমরা এইটুকুর মানও পেয়ে গেলাম। এখন যদি আমরা সম্পূর্ণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে কি হবে দেখো। তাহলে আমরা লিখতে পারবো এভাবে, বড় b1 প্লাস b1 প্লাস b2 ইন্টু d মাইনাস bh প্লাস h1 h। তাহলে আমরা এই যে ভিতরের অংশ পেলাম। এখন আমরা এখানের সাথে আবার যোগ করে দেব, এটার থার্ড ব্র্যাকেট দিয়ে নেই, প্লাস এই ত্রিভুজ অংশটুকুর ক্ষেত্রফল আমরা যোগ করব h2d²। তাহলে দেখো আমরা কিন্তু এখন টোটাল এই সেকশনের বা এই খালের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু পেয়ে গেছি। এখন এটার যদি আমরা সম্পূর্ণ ধরো 100 মিটার লম্বা একটা, ধরো এই খালটা মানে ভরাট করা হবে, ভরাট করে তৈরি করা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটা দ্বারা গুণ করে দিলেই এখানে আমরা তাহলে এই টোটালের পরিমাণ পেয়ে যাচ্ছি, তাই নাকি? আচ্ছা, তাহলে এখন এর সঙ্গে আমাদের এল ব্র্যাকেট ফর্ম পড়ে গেল দেখতেছি, তো যোগ করার পর যেটা আমরা পাবো ধরলাম সেটা এর সঙ্গে আমরা এখন গুণ করে দিলেই আমরা টোটাল এই ভরাটের কাজের পরিমাণ যেটা হবে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো আশা করতেছি তোমরা বিষয়টা এখানে কি হয়েছে সেটা বুঝতে পেরেছো। তো এটা যদি আমরা হিসাব করে ক্যালকুলেশন করে এখানে আমরা উপরের এল এর মান বের করে যদি ক্যালকুলেশন করে করতে চাই, তাহলে সেটা অনেক পেঁচালো হয়ে যাবে। তো আমি সহজভাবে জাস্ট বিষয়টা তোমাদের বুঝাই দিলাম যে এটা এভাবে তোমরা সূত্রটা বের করতে পারবা বা ক্যালকুলেশন করতে পারবা নিজে থেকেই। ঠিক আছে? তো আশা করতেছি তোমরা 3টা পদ্ধতিই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাস পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।